সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গল্প বলার আসরে। আজ আমি উপস্থাপন করব বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের গল্প চোখ। ভোর 6টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলীর মেজাজ তেমন বিগড়াল না। ভোর 10টা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে। 10টা থেকেই খারাপ হতে থাকে। চূড়ান্ত রকমের খারাপ হয় 2টার দিকে, তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে, তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না সবার বেলায় ঘটে তা তিনি জানেন না। প্রায় ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। অপরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতে ভালোও লাগে। সেদিন রিকশা করে আসতে আসতে রিকশাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিকশাওয়ালার বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়ে ছেলে। এইরকম মনে হওয়ার কারণ কি? রিকশাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, চাচা মিয়া, এই দেখেন আমারে, আইজ আমি রিকশা চালাই। এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমরে গন্ধম ফল না খাওয়াইতো, তাহলে আইজ আমি থাকতাম বেহেশতে। বেহেশতে তো আর রিকশা চালানোর কোনো বিষয় নাই। কি কোন চাচা মিয়া? গন্ধম ফল খাওয়ানোর কারণেই তো আইজ আমি দুনিয়ায় আইসা পড়লাম। মিসির আলী রিকশাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন। পরবর্তী 10 মিনিট তিনি রিকশাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো, নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। রিকশাওয়ালা কি বুঝলো কে জানে। তার শেষ বক্তব্য ছিল, যাই কোন চাচা মিয়া, মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না। কলিং বেল আবার বাজছে। মিসির আলী বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন, কে হতে পারে। ভিখিরি হবে না। ভিখিরিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা, তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায়। ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয়। পরিচিত কেউ হবে না। পরিচিতরা এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তাও অনুমান করা যাচ্ছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফটে ভাব থাকে। তারা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বেল টিপবে, নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে। মিসির আলী পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন। বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেটেখাটো একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে কেউ সানগ্লাস পরে না। এই লোকটা কেন পড়েছে কে জানে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মিসির আলী? জি। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? মিসির আলী কি বলবেন মনস্থির করতে পারলেন না। লোকটাকে তিনি পছন্দ করছেন না, তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছেন, যা তার ভালো লাগছে। আত্মবিশ্বাসের ব্যাপারটা লোকটি শান্ত গলায় দেখাই যায় না। আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে তার জন্য আমি পে করব। পে করবেন? জি, প্রতি ঘন্টায় আমি আপনাকে 1000 করে টাকা দিব। আশা করি আপনি আপত্তি করবেন না। আমি কি ভেতরে আসতে পারি? আসুন। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনো হাত মুখ ধোয়া হয়নি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি অপেক্ষা করছি। মিসির আলী বললেন, ঘন্টা হিসেবে আপনি যে আমাকে টাকা দেবেন, সেই হিসেব কি এখন থেকে শুরু হবে,
নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে? লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, টাকার কথায় আপনি কি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি। চা খাবেন? খেতে পারি, দুধ ছাড়া। মিসির আলি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, এক কাজ করুন, রান্না করে চলে যান, কেটলি বসিয়ে দিন, 2 কাপ বানান, আমাকেও 1 কাপ দিবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মিসির আলি হাসি মুখে বললেন, আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হক চকিয়ে দিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে আপনাকে হক চকিয়ে দিলাম। বসুন, চা বানাতে হবে না। 7টার সময় রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য চা নিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁ দিকে ঘুরছেন। আমার মনে হয় আপনার বাঁ চোখটা নষ্ট। এই জন্য কি কালো চশমা পরে আছেন? ভদ্রলোক সহজ গলায় বললেন, জি, আমার বাঁ চোখটা পাথরের। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। মিসির আলি লক্ষ্য করলেন লোকটি শির দ্বারা সোজা করে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে, অবিকল সেই ভঙ্গি। মিসির আলি বললেন, আজকের খবরের কাগজ এখনো আসেনি, গতদিনের কাগজ দিতে পারি, যদি আপনি চোখ বুলাতে চান। আমি খবরের কাগজ পড়ি না, একা একা বসে থেকে আমার অভ্যাস আছে। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আপনাকে আহত করে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন। লোকটাকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় না। আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে একজন এসেছিল, ভূত বিশারদ। সে নাকি গবেষণাধর্মী একটা বই লিখছে, যার নাম বাংলার ভূত। এ দেশে যত ধরনের ভূত পেতনি আছে, সবার নাম, আচার ব্যবহার বইয়ে লেখা। মেছভূত, গেছভূত, জলাভূত, শাকচুন্নি, কণ্ঠকাটা, কুনিভূত, কুত্তিভূত, আধিভূত, সর্বমোট 106 রকমের ভূত। মিসির আলি বিরক্ত হয়ে বলেছিলেন, ভাই, আমার কাছে কেন? আমি সারা জীবন ভূত নেই এইটা প্রমাণ করতে চেষ্টা করেছি। সেই লোক মহা উৎসাহী হয়ে বলল, কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এটা কাইন্ডলি বলুন। আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে, আমি ট্যাপ করে নিব। সানগ্লাস পরা বেটে ভদ্রলোক সেই পদের কিনা কে বলবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলি বলেন, ভাই বলুন কি ব্যাপার। প্রথমেই আমার নাম বলি, এখনো আমি আপনাকে আমার নাম বলিনি। আমার নাম রাশেদুল করিম। আমেরিকার টেক্সাস M&N বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক। বর্তমানে 1 বছরের সাবটিক্যাল লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো? তার দরকার নেই। কী জন্য আমার খোঁজ করছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হয়। সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই কোথায় ফেলবো? আমি কোনো এস্ট্রে দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন, আমার গোটা বাড়িটাই একটা এস্ট্রে। রাশেদুল করিম সিগারেট ধরিয়েই কথা বলা শুরু করলেন। তার গলার স্বর ভারী এবং স্পষ্ট, কথাবার্তা খুব গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগেভাগেই জানেন। কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা, আগে থেকে ঠিকঠাক করা। প্রবাসী বাঙালিরা এক নাগাড়ে বাংলায় কথা বলতে পারেন না, ইনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে। সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না। আমার মাথার চুল সব সাদা। কলপ ব্যবহার করছি গত 4 বছর থেকে। আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি। মুখের চামড়ায় এখনো ভাঁজ পড়েনি। বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা
এখনও একজন ৩৫ বছরের যুবকের মতো। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আমার গায়ে হলুদ। মেয়ে পক্ষীয়রা সকাল ৯টায় আসবে। আমি ঠিক ৮টায় এখান থেকে যাব। ৮টা পর্যন্ত সময় কি আমাকে দেবেন? দেব। ভালো কথা। এটা নিশ্চয়ই আপনার প্রথম বিবাহ না? এর আগেও আপনি বিয়ে করেছেন? জি, এর আগে একবার বিয়ে করেছি। এটা আমার দ্বিতীয় বিবাহ। আমি আগেও বিয়ে করেছি, তা কি করে বললেন? আজ আপনার গায়ে হলুদ, তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, এক একজন এক এক রকম। উত্তেজনার ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখনও আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না। সেদিনও আমি যথারীতি ক্লাসে গিয়েছি, গ্রুপ থিওরির উপর ১ ঘন্টার লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান। রাশেদুল করিম শান্ত গলায় বললেন, আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করছি। আমাকে আর 10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন। দয়া করে তা করবেন না। আমি আর 10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে MA ডিগ্রি নিয়ে আমেরিকা যাই PhD করতে। MA-তে আমার রেজাল্ট ভালো ছিল না, টেনে টুনে 2nd ক্লাস। প্রাইভেট কলেজে কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তখন বন্ধুদের দেখা দেখি GRE পরীক্ষা দিয়ে ফেললাম। GRE পরীক্ষা কি তা কি আপনি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকান 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে এলো। চলে গেলাম। PhD করলাম প্রফেসর হুবলের সঙ্গে। আমার PhD ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের উপর। PhD-র কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, RK এক্সপোনেনশিয়াল। RK হচ্ছে রাশেদুল করিম। PhD-র পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম। সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করলো। আপনাকে পছন্দ করার কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না। আমার একটি চোখ পাথরের ছিল না। চেহারা তেমন ভালো না হলেও 2টি সুন্দর চোখ ছিল। আমার মা বলতেন, রাশেদের চোখে জন্ম কাজল পরানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধর্তব্য নয়। আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কী পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কী পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। 30 বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি। টেনিয়র পেতেও কোনো সমস্যা হবে না। জুডির স্বামী হিসেবে আমাকে নির্বাচন করলো। আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। জুডি চমৎকার একটি মেয়ে। 100 বছর সাধনার ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয়। বিয়ের 7 দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকো। উঠলাম হোটেল বেডফোর্ডে। দ্বিতীয় রাত্রির ঘটনা। ঘুমোচ্ছিলাম। কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত 3:10 বাজে। বাথরুমের দরজা বন্ধ, সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে উঠে গেলাম। দরজা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে জুডি, কি হয়েছে? কান্না থেমে গেল। তবে অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণ স্বরে বলল, ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়।
ভয় পেয়েছো তো আমাকে ডেকে তুলোনি কেন? বাথরুমে দরজা বন্ধ করেছিলে কেন? জুডি জবাব দিল না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো। সকালে বলবো। না, এখনই বলো, কি দেখে ভয় পেয়েছো? জুডি অস্পষ্ট স্বরে বলল, তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছো মানে? জুডি যা বলল তা হচ্ছে, রাতে তার ঘুম ভেঙে যায়। হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। এই আলো এসে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ। যে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বেরোচ্ছে। সে ভয়ে কাঁপতে থাকে, তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করেই চমকে ওঠে। কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি। তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায় টেবিল ল্যাম্প জেলে এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয়। ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সেই একটি মাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জুডি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে। রাশেদুল করিম কথা শেষ করে সিগারেট ধরালেন, হাতের ঘড়ি দেখলেন। আমি বললাম, থামলেন কেন? 7টা বেজেছে। আপনি বলেছেন 7টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন থেকে মনে হচ্ছে অনেকের সঙ্গেই এই গল্প করেছেন। আপনার অনুমান সঠিক। 6 থেকে 7 জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, পুলিশের লোক আছে। পুলিশের লোক কেন? গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কি জন্য।